হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, আমার শর্ট ট্রিপ বিন্ধ্যাচল, বেনারস এবং অযোধ্যা দর্শনে তোমাদের নিয়ে চলে এসেছি। আগের দিন ভিডিওতে বিন্ধ্যাচল থেকে আমাদের ট্রেনে ওঠা বেনারসের উদ্দেশ্য পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে দেখাচ্ছি বেনারস স্টেশনে আমরা নেমে গেছি। বেনারসে অনেক এই যে বেনারস স্টেশন, এবং বেনারসের মধ্যে এসে আমি একটি অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করলাম। বেনারস স্টেশন যেমন সজ্জিত, তেমনি বেনারস থেকে ডাইরেক্ট গধুলিয়া মোড় অর্থাৎ বিশ্বনাথ ধাম পর্যন্ত একটি রোপওয়ে চালু হচ্ছে, যেটা 2026-এর মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। 2026-এর এন্ডে কমপ্লিট হয়ে যাবে। এই সেই রোপওয়ে যার আমরা লাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটি এইখান থেকে স্টার্ট করে এই রোপওয়ে কেবল দিয়ে সোজা চলে যাবে গধুলিয়া মোড়। এখন যদিও সেটা স্টার্ট হয়নি, আমরা অটো করে চলে এলাম গধুলিয়া মোড়। হ্যাঁ, এইটি হবে গধুলিয়া মোড়, এটি গধুলিয়া মোড়, এবং এখানেই হবে বেনারস রোপওয়ের লাস্ট স্টেশন, লাস্ট স্টপেজ। এখানে নেমে সবাই বিশ্বনাথ দর্শনে যাবে। আমরা যথারীতি এসে হোটেলে একটু ফ্রেশ হয়ে একটু খাবার খেয়ে বেরিয়ে পড়েছি বেনারস দর্শনের, সাইট সিন দর্শনের উদ্দেশ্যে। গনুর তো ফুচকা দেখেই ফুচকা খাওয়া চায়। এটা হচ্ছে মালাইও, এই শীতকালেই নাকি এই মালাইওটি পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি যে মাখনটা ফেটে ফেটে যে ওপরের যে শটটা, সেইটাকেই কেশর দিয়ে সুন্দর করে মালাইও তৈরি করে। মা লাঞ্চের জন্য অলরেডি বসে পড়েছে একটি নিরামিষ দোকানে। লাঞ্চে মা দুটো সবজি, ডাল, একটি থালি নিয়েছিল। মা চ্যাটার্জিবাবু খেয়েছে। গনু সেটা পছন্দ হয়নি। গনু একটি ননভেজ রেস্টুরেন্টে গিয়ে চাউমিন খেলো। হ্যাঁ, আমরা প্রথমে দর্শন করেছিলাম সংকটমোচন মন্দির। বাবা সংকটমোচনকে দর্শন করিয়ে দিলাম তোমাদের, এবং তারপরে আমরা গেছিলাম রাধাকৃষ্ণের মন্দির। ওখানে খুব সুন্দর সুসজ্জিত রাধাকৃষ্ণের মন্দির, যেটি জৈন মন্দিরও বলে, অনেকে জৈন মন্দিরও বলে থাকেন। সেই মন্দিরে গেলাম, এবং আমি এটাতে 2014তেও বলেছি তোমাদের, আগে বেনারস একবার এসেছিলাম, তখন আমার ছেলে মাত্র 2 বছর, 2014 কি 15, 2 কি 3 বছর, তখন এসেছিলাম। একই রকম রয়েছে মন্দিরটি, শুধু ফ্লোরটা আমার মনে হলো কিছুটা চেঞ্জ হয়েছে। তখন পুরো হোয়াইট ফ্লোর ছিল, এখন একটু ডিজাইনার মার্বেল বসিয়েছে। সরি বন্ধুরা, ওটা সেই মন্দির থেকে যথারীতি ঠাকুর দর্শন করে ছিল, এবং ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে এলাম, এবং এই পাশেই দেখলাম একটি ছোট্ট মেলা লেগেছে। এই মেলার মধ্যে আমরা ঢুকে পড়লাম। মেলা যেখানে থাকবে সেখানে তো একটু দেখতেই হয়, বুঝতেই পারছো। লেডিস মানেই হচ্ছে একটু শপিং, এবং আমার আর আমার শাশুড়ি মায়ের ভীষণ নেশা এই শপিংয়ের। তাই আমরা দুজনে মিলে একটু দেখে নিলাম। তারপরে আমরা গেলাম পার্বতী মায়ের মন্দির। পার্বতী মায়ের মন্দিরে খুব সুন্দরভাবে মানে একটা মানে সুন্দর একটা কি বলবো পরিবেশ আমি লক্ষ্য করলাম। সেখানে যেন এত ভক্তের সমাগম হয়েছে, যেমন সংকটমোচন মন্দির তেমনি পার্বতী মায়ের মন্দির। সেই পার্বতী মায়ের মন্দিরে জাগৃতিকে যথারীতি মায়ের মালা পরিয়েছিল পণ্ডিত মশাই, এবং আমরা সুন্দর দর্শন করে বেরিয়ে এসেছিলাম। এসে পরে একটু চাটা খেয়ে আমরা যখন গধুলিয়া মোড় পৌঁছালাম, তখনই আমরা ঠিক করলাম যে আমরা এবারে কালভৈরব দর্শন করব। হ্যাঁ, বিশ্বনাথ দর্শনের আগে অবশ্যই কালভৈরবকে দর্শন করতে হয়, কিন্তু সেই দিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসার কথা, এবং চারিদিকে রোড ব্লক করে দিয়েছে, কোনো অটো টোটো কিচ্ছু চলতে দিচ্ছে না। আমরা সেই কারণে আমরা যাওয়ার সময় হেঁটে গেছি বেশ অনেকটাই, কারণ আমরা যেখানে ছিলাম 1 নম্বর গেটের কাছ থেকে কালভৈরব মন্দির সাংঘাতিক দূর, অনেকটাই দূর ছিল। তবুও দেখে এসে শেষে রিক্সা করে আমরা আমাদের গন্তব্য হোটেল পর্যন্ত পৌঁছালাম। এসে পরে আমি একটু চাটা খেয়ে আবার আমরা গধুলিয়া মোড়ের লোকেশনটা তোমাদের দেখাচ্ছি। এই হলো গধুলিয়া মোড়। এখানে খুব সুন্দর জায়গায় চ্যাটার্জিবাবু হোটেলটি নিয়েছিলেন। একদম মানে ওখান থেকে বিশ্বনাথ ধাম হাঁটা হয়তো খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট। 1 নম্বর গেট খুবই সামনে। আমরা সেখানে রাত্রেবেলায় একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, এবং রাতে ডিনার সেরে আমরা শেষে হোটেলে পৌঁছে গেলাম। পরের দিন সকাল সকাল হোটেলে স্নান করে নিয়েছিলাম, কেন ওখানে চারিদিকেই তো তোমার গঙ্গা। তাই আগের দিন যেহেতু বিন্ধ্যাচলে আমি অলরেডি গঙ্গা স্নান করেছিলাম, সকাল সকাল স্নান সেরে আমরা বাবা বিশ্বনাথ দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি।
আগেই ভোরেই চ্যাটার্জিবাবু গিয়ে তার দর্শন পুজো করে আসে, কারণ আমাদের সেরকমই কন্ট্যাক্ট থাকে, তুমি ভোরে গিয়ে পুজো করে আসবে, সে তার মতো পুজো করে চলে আসে। এবং আমি পরে বাচ্চাদের নিয়ে শাশুড়ি মাকে নিয়ে, কারণ তারা অত ভোরে উঠতেও পারবে না, এবং অত ভোরে লাইন দিলে যদি ভিড়টাও খুব সাংঘাতিক থাকে ভোরেই, তার জন্য আমি একটু বেলা করে ওদিকে নিয়ে বিশ্বনাথ দর্শন করিয়ে আসি। বিশ্বনাথ দর্শন করার পর পাশেই রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। মা অন্নপূর্ণার মন্দির আগেরবার আমার ভোগ খাওয়া হয়নি, কিন্তু এবার আমার ইচ্ছে ছিল আমি অবশ্যই ভোগ খাবো। হ্যাঁ, সে লাইন তোমাদেরকে দেখালাম। মা অন্নপূর্ণা মন্দিরের এইটি ছিল বিশাল লাইন, আর যদিও আমরা প্রথমেই লাইন করে মা অন্নপূর্ণার ভোগ খেয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম। গনু খুব যত্নে তার দিদিয়াকে নিয়ে এগোচ্ছে, এবং আমি তোমাদেরকে বেনারসে এসেছি, একটু বেনারসের যে গলি, বিখ্যাত গলি, যদিও এখন সে বিখ্যাত গলিগুলি আর নেই, হয়তো দূর দূরান্তে আছে, কিন্তু হ্যাঁ, মন্দিরের চারিপাশে আমি যেটা 2015-তে দেখেছি সেটা কিন্তু আর দেখতে পেলাম না, সব চওড়া চওড়া রোড হয়ে গেছে। তবু একটু তোমাদেরকে দেখাচ্ছি। বেনারস মানে বেনারস শাড়ির দোকান, নানা কিছু জিনিসের দোকান, সব কিছুই দেখতে পেলাম। হ্যাঁ, এরপর আবার শুরু হলো বেনারসের সেই বিখ্যাত প্যারার দোকান। আমার এক দিদি আছে, রীতাদি, তারই এক তারই বোনই আমাকে নিতুদি এই দোকানটির অ্যাড্রেস দিয়েছিল। তারা কিছুদিন আগে এসেছিলেন এবং এখান থেকে তারা প্যারা কিনে নিয়ে যায়। তারা বলেছিল কুঞ্জ সাও দোকানটি খুব প্রসিদ্ধ। যদিও আমি তোমাদেরকেও বলে দিই, যদি 1 নম্বর গেট দিয়ে ঢোকো, তাহলে প্রথমে লেফটে যে কুঞ্জ সাও দোকানটি, সেটি হচ্ছে প্রথম প্যারার দোকানটি। যদিও দুটো আছে, বাট প্রথম দোকানটিতেই তোমরা নেবে। সত্যি খুব টেস্টি প্যারা, এবং এখান থেকে প্রায় 4 কিলোর মতো প্যারা আমাকে কিনতে হয়েছে, কারণ কিছুটা তাদের অর্ডার ছিল, কিছুটা আমি নিয়েছি, কিছুটা দেবার জন্য। এরপর আমরা 1 নম্বর গেট থেকে বেরিয়ে এসেই আমরা চলে আসি দরজার দোকান। হ্যাঁ, ওই নিতুদি, আচ্ছা, নিতুদির হাজব্যান্ড জামাইবাবু বলেছিল অনিলের দরজা থেকে, অনিলের জর্দা থেকে তোমরা কিছু পান মশলা কিনতে পারো। সেখানে মিষ্টি সুপুরি কিনেছিলাম, এবং কিছু কুচো পান কিনেছিলাম, তারপর একটি আমলকির মতো জিনিস কিনেছিলাম। সে টুকটাক কিনে একটু করে খেয়ে তারপর চ্যাটার্জিবাবুকে বলি তুমি এবারে বাচ্চাদের নিয়ে হোটেলে চলে যাও, কারণ গনু কোনো মতেই শপিংয়ে ইন্টারেস্টেড নয়। জাগৃতি খুব ভালোবাসে, কিন্তু ওকেও বললাম তুমি নিয়ে চলে যাও, রোদের তাপ বাড়ছিল। আমি আর মা যথারীতি শপিংয়ের দিকে এগিয়ে যাই। এরপর আমরা চলে আসি হোটেলে, এবং লাঞ্চ টাঞ্চ সেরে আমরা বিকেলের দিকে চলে আসি আশিঘাট। আমি বন্ধুরা তোমাদেরকে সবাইকেই বলবো, আমি দশাশ্রমের ঘাটে আগেরবারে আমি আরতি দেখেছিলাম, কিন্তু তোমরা অবশ্যই এবারে বেনারস গেলে আশিঘাটে আসবে, এবং আশিঘাটেই কিন্তু আসল যে তুলসী দাসের বাড়ি, যিনি রামচরিত মানস লিখেছেন, যিনি হনুমান চল্লিশা লিখেছেন, সেই তুলসী দাসের বাড়িই হচ্ছেন কিন্তু আশিঘাটে। সেখানে এলেই তোমরা, এটাই হলো ওনার বাড়ি যেখানে আমি প্রণাম করছি, এটাই নাকি উনি থাকতেন। এবং এখানে এসে তোমরা এত ভাবুক হয়ে পড়বে যে গাছটির নিচে বসে উনি রামায়ণ রচনা করেছেন, এখনও সেই গাছটি আছে, এবং তার বাড়িটি এখনও সেইভাবেই সুন্দর করে রাখা আছে, কিন্তু হ্যাঁ, সেইভাবে প্রচারিত হয়নি। তাই আমি আমার সমস্ত দর্শক বন্ধুদিকে বলবো, তোমরা অবশ্যই আশিঘাটে এলে তোমরা তুলসীদাসের বাড়িটি দেখো, কারণ লঞ্চে যারা ঘোরো তাদের কিন্তু দূর থেকে দেখানো হয়, কারণ যদি লঞ্চ থেকে তোমরা যখনই পাড়ে নামছো, তারপর প্রচুর সিঁড়ি উঠে তোমাদেরকে বাড়িতে যেতে হবে। কেউ হয়তো দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দেবে লঞ্চের লোকেরা যে ওইটি তুলসী দাসের বাড়ি, কিন্তু তার ভেতরে যে এত ঐতিহাসিক পটভূমি রয়েছে, তার ভেতরে যেন তার প্রত্যেকটি রুমে, প্রত্যেকটি মাটিতে, প্রত্যেকটি দেওয়ালে যে তার ছোঁয়া রয়েছে, এটা যতক্ষণ না তোমরা অন্তর থেকে ফিল করবে, ততক্ষণ আমার মনে হয় না সেই যাত্রাটা সম্পূর্ণ হবে। ঠিক ধরেছ। তাই জন্য আমি অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা একবার এই আশিঘাটে এসে আরতি দেখো, এবং যত মহারাজ, যত সাধু সন্ন্যাসীরা আসে, তারা যত না বিশ্বনাথ ধামে গিয়ে, অর্থাৎ দশাশ্রমের ঘাট বা মণিকর্ণিকা ঘাটে তপস্যা করেন, তার থেকে ম্যাক্সিমাম সাধুরাই কিন্তু, আমি জানতে পারলাম, এই আশিঘাটে এসে কিন্তু তপস্যা করে, তারা এখানেই থাকে। তাহলে হ্যাঁ, সব ঘাটেরই নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, সেটা ঠিক, তবে আশিঘাটের একটা মাহাত্ম্য আমি এখানে এসে বুঝতে পারলাম। যদিও আমি, হ্যাঁ, আমার মতো কোনো ইউটিউব থেকেই আমি দেখেছিলাম, কোনো ইউটিউব চ্যানেল থেকেই আমি দেখেছিলাম যে আশিঘাটের বিশেষত্ব। তাই তুলসী দাসের বাড়িতে এসে আমার একটা সাংঘাতিক অনুভূতি হয়েছে। সেখানে যেই আসবে আমার মনে সেই ভাবুক এবং আবেগপ্রবণ হয়ে উঠবে। এরপরেই আমরা বসে যাই নদীর পাড়ে, এবং সেখানে আমরা দেখতে পাই গঙ্গা আরতি। একইভাবে গঙ্গা আরতি যেরকমভাবে দশাশ্রমের ঘাটে দেখেছি, সেরকমভাবে বিন্ধ্যাচলে দেখলাম, সেরকমভাবেই আমি আশিঘাটের আরতিও তোমাদেরকে দেখাচ্ছি।
কিন্তু এই আশিঘাটে এসে যেটুকু বুঝতে পারলাম, সত্যি দশাশ্বমেধ ঘাট বা মণিকর্ণিকা ঘাটে যেমন জনকোলাহল, সেটা কিন্তু আশিঘাটে অনেক কম। সেই জন্যই হয়তো সাধু সন্ন্যাসীরা এসে এখানেই সাধনায় লিপ্ত হন বা এখানে সাধনা করে। তো তোমরা অবশ্যই আশিঘাটে এসো এবং তুলসীদাস জির বাড়িটা দেখে যেও। মাননীয় তুলসীদাস আমাদের কাছে, আমাদের সবার খুব প্রিয় এবং আমরা সবাই যে হনুমান চল্লিশা পড়ে থাকি সেটি তুলসীদাসেরই লেখা, এবং সেটাও ঠিক, এটাও কিন্তু উনি জেলে বসে লিখেছিলেন। এটারও একটি কাহিনী রয়েছে, কোনো দিন সময় পেলে অবশ্যই আমার কোনো ইউটিউব চ্যানেলে আমি বলবো, তোমরা জেনেও থাকবে অনেকে। তাই তুলসীদাসের বাড়ি যেখানে বসে উনি রামায়ণ রচনা করেছিলেন, সেইখানটাতে এসে কিন্তু এত ভালো লাগলো, এবং সেখানে ঘাটে বসে মনে হচ্ছে যেন কত মানে ধার্মিক মানুষের অনুভূতি ফিল করছিলাম। তো খুব ভালো লাগলো। তোমরা অবশ্যই কিন্তু আশিঘাটে এসে একবার আরতিটি দেখো, এবং একটা অনেকটাই কোলাহল মুক্ত বলতে পারো। এখানে ভিড় কম, এখানে মানুষের ফটো তোলার যে একটা বিশাল সেটাও কম, সবাই যেন মন থেকে আরতি দেখছে। আশিঘাটের আরতিও প্রায় 45 মিনিটসের মতো হয় এবং অনেকক্ষণ সময় লাগে, এবং তারপর আরতির মানে দ্বীপ নিয়ে এবং প্রসাদ নিয়ে একে একে তোমরা বাড়ি ফিরতে পারো। সেটিও খুব সিস্টেম অনুসারে করা হয়ে থাকে, ভালোই সিস্টেমে প্রত্যেকে লাইন দিয়ে এবং আরতির যদি কেউ মনে করো যে আমরা পার্সোনালি আরতি করব, আমাদের সময় যেটুকু আমরা দেখতে পেলাম 1100 টাকা করে, 501 টাকা করে নিয়ে পার্সোনালি কেউ নিজের মানে তারাই সমস্ত ব্যবস্থা করে দেবে, তাদের সাথে আরতি করতে পারে। হ্যাঁ, যেরকম বিন্ধ্যাচলে দেখিয়েছিলাম যেটা ফ্রি অফ কস্ট, বাস এখানে সেটা কিছু না কিছু মূল্য দিয়ে তোমাকে করতে হবে। সেটা ওনারাই তোমাদেরকে বলে দেবে যে কিভাবে কত মূল্য লাগবে, এবং সেটিও করা যায়। অনেকেই দেখলাম করলো, অনেক বিদেশি পর্যটকও সেখানে গঙ্গা আরতি করলেন। যাই হোক, আমাদের দেশের সনাতন ধর্ম বা সনাতন ঐতিহ্যকে বিদেশিদের হাতে আরতি করতে দেখে খুব ভালো লাগলো। মা গঙ্গা তো সবার, সেখানে উনি তো আর দেশ বিদেশ পার্থক্য করেন না, তাই প্রত্যেকের জন্যে উনি মা, আমাদের জগৎ সংসারে উনি মা গঙ্গা, এবং ওনার মাধ্যমে আমরা সবাই পূর্ণতা লাভ করি। আরতি শেষে কিছু ফটো ক্লিক করে, এটি হলো বিখ্যাত কাশী চাট ভান্ডার। হ্যাঁ, আবার কাশী চাট ভান্ডারের চাট খেয়ে, শ্রীজির মালাইও খেয়ে আমরা রাতে বাড়ি ফিরলাম। পরের দিন সকাল সকাল ছিল আমাদের বন্দে ভারত 8:40 বেনারস স্টেশনে। আমাদের যে হোটেলের ছেলেটি ম্যানেজার, তিনি বলেছিলেন যে স্যার একটু সকাল সকাল বেরিয়ে যাবেন, কেন সেই দিনে মৌনী অমাবস্যা না কিছু একটা ছিল, যেটি খুব মারাত্মক দিন, এবং সেখানে বহু পর্যটকরা আসে গঙ্গায় স্নান করতে, তাই সমস্ত রাস্তা সিঙ্গেল ওয়ে করে দেবে, বন্ধ হয়ে যাবে হয়তো অনেক রাস্তা। আমরা সকাল সকাল স্টেশনে পৌঁছে গেলাম। জাগৃতির মা পার্বতীর মন্দিরে বাবা মালা সমেত ছবি, এটি মালাইও, এবং আমাদের কাশী বিশ্বনাথ ধামের 1 নম্বর গেটের কাছে কিছু ছবি, অন্নপূর্ণা মন্দিরে মায়ের ছবি, লাইনের ছবি, সব কিছুই দিলাম। এরপরে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কারণ আমার পরের যে অযোধ্যাতে গিয়ে আমার যে অভিজ্ঞতা এবং আমার যে ভালো লাগা, আমার আধ্যাত্মিক চেতনা, আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।